হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিতুল। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের এনেছি ক্লাস 10 এর চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎে আমরা বলতে পারো ক্লাস 10 এর মাধ্যমিক লেভেলের জন্য এটা একটা খুব ভাইটাল চ্যাপ্টার। চলতড়িৎ অনেকটা নাম্বার ক্যারি করে এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে আমাদের কিছু গল্প পড়তে হবে। কি স্টোরি লাইনটা হচ্ছে গিয়ে, এই যে চলতড়িৎ, তড়িতের কনসেপ্টটা এলো কোথা থেকে না দেখবো যে বিজ্ঞানী থ্যালাস বলে একজন বিজ্ঞানী ছিল। তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার বলে একটা পদার্থ, যেটা পাইন গাছের আঠা বলতে পারো, পাইন গাছের আঠা, সেই অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা হয়, ঠিক আছে, সেই অ্যাম্বারকে যদি আমরা পশম দিয়ে ঘষি, তিনি দেখেছিলেন এটা, যে অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা হয় তাহলে সেখানে কি হয়, ওই অ্যাম্বারটা কি করছে, অনেক ছোট ছোট কাগজের টুকরো বা ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলোকে সে আকর্ষণ করছে। এটা বিজ্ঞানী থ্যালাস প্রথম দেখেছিলেন, যে অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা হয় তাহলে ছোট ছোট পদার্থগুলোকে, সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলো সে আকর্ষণ করছে। এবার কোশ্চেন হচ্ছে, আকর্ষণ ক্ষমতা বা আকর্ষণ বলটা আসছে কোথা থেকে, এই যে আকর্ষণ ধর্ম সেটা আসছে কোথা থেকে। পরবর্তীকালে উইলিয়াম গিলবার্ট বলে একজন ছিলেন, তিনি দেখেছিলেন যে না, শুধুমাত্র অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলেই না, অ্যাম্বারকে যদি কাঁচ বা আদার্স কোনো পদার্থ দিয়ে ঘষা হয় তাহলে কিন্তু সে একই রকম ধর্ম লক্ষ্য করা যায়, অর্থাৎ সেই সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলোকে কিন্তু আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ ধর্ম আসছে কোথা থেকে? পরবর্তীকালে তখন দেখা গেল যে যখন দুটো পদার্থকে ঘষা হয়, দুটো পদার্থকে যখন ঘষা হবে, ঘষানোর ফলে কি হয় আমরা দেখব কিরকম। মনে করো আমি একটা কোনো ধাতু নিচ্ছি, সোডিয়াম ধাতু মনে করো। তাহলে সোডিয়ামের আমরা জানি যে পারমাণবিক ক্রমাঙ্ক কত? পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস যদি দেখা যায় সোডিয়ামের, তাহলে আমরা কি দেখব, সোডিয়ামের প্রথম কক্ষে 281, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, তাই না? প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে আমি ইলেকট্রনগুলোকে অন্য সাইন দিয়ে দেখাচ্ছি, তাহলে 3টে অরবিট হবে। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে আমরা দেখবো এরকম করে 8টা ইলেকট্রন আছে, তাই না? আর শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে ইলেকট্রনের মানে ইলেকট্রন বিন্যাস আমি দেখালাম। এবার বিষয়টা হচ্ছে, যখন কোনো পদার্থকে অন্য কোনো পদার্থ দিয়ে ঘষা হয় আর কি, ঘষলে কি হয়, ওখানে যে একটা কাইনেটিক মেকানিক্যাল এনার্জি, সেই মেকানিক্যাল এনার্জিটা কি হচ্ছে না, এখানে কনভার্ট হয়ে যাচ্ছে তাপ শক্তিতে, হিট এনার্জিতে। এবার এখানে যদি সোডিয়াম যদি হিট পায়, তাহলে তার শেষ কক্ষে যে ইলেকট্রনটা সেটা কিন্তু এক্সাইটেড হয়ে যায়। তার ফলে কি হয়, তার যে নিউক্লিয় বলটা, সেই নিউক্লিয় বল ভেদ করেছে বাইরে চলে যায়, ইলেকট্রনটা শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু, ভূমিস্তরে যে ইলেকট্রনটা সেটা কিন্তু বাইরে চলে যায়, এবং এটা আহিত অর্থাৎ আয়নে পরিণত হয় তখন। তাহলে আমরা দেখলাম যে কোনো পদার্থকে, দুটো পদার্থকে যখন ঘষা হয়, ঘষার ফলে কি হয়, পদার্থটার যে শেষ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে এক্সাইটেড হয়ে গিয়ে তারা কিন্তু অরবিট ত্যাগ করে। তার ফলে কি হয়, তখন সেটা কিন্তু আয়নে পরিণত হয়। এবার হচ্ছে কি, আমরা বলি আয়ন কিন্তু দুই প্রকার। কি? আয়ন কিন্তু দুই প্রকার। কি কি? আয়ন দুই প্রকার। ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আয়ন, যেটাকে আমরা নাম দিয়েছি কি ক্যাটায়ন, আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ আয়ন, যেটা আমরা নাম দিয়েছি কি অ্যানায়ন, তাই না? একটা হচ্ছে গিয়ে ধনাত্মক আয়ন, যেটাকে আমরা ক্যাটায়ন বলছি, আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন, যেটাকে আমরা অ্যানায়ন বলছি। এবার কখন কোন কোন পদার্থ অ্যানায়নে পরিণত হবে, কখন ক্যাটায়নে পরিণত হবে, সেটা দেখার বিষয়। আমরা দেখবো যে যখন কোনো পদার্থ থেকে ইলেকট্রন ত্যাগ করে, মানে ইলেকট্রন যখন বেরিয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ পজিটিভ আয়নে পরিণত হয়। আবার যদি কোনো পদার্থে ইলেকট্রন অ্যাড হয় আর কি, ইলেকট্রন যদি কোনো পদার্থ গ্রহণ করে, সেটা কিসে পরিণত হয়, অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ তার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, তার জন্য সেটা কি হয়, নেগেটিভ আয়নে পরিণত হয় বা অ্যানায়নে পরিণত হয়।
তাহলে এই যে আয়ন, এই আয়ন অর্থাৎ চার্জযুক্ত কোনো পার্টিকেলকে আমরা আয়ন বলবো, বা চার্জযুক্ত কোনো পরমাণুকে কি বলবো আমরা? আয়ন। আর আয়ন আমরা দেখলাম দুই প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন। তো সিমিলারলি ওই যে পশমকে কাঁচ দিয়ে যখন ঘষাঘষি হচ্ছিল, তখন সেখানে কি বললাম যে কাইনেটিক এনার্জি তার কনভার্ট হচ্ছিল কিসে? হিট এনার্জি। হিট এনার্জি দিলে তাদের যে ইলেকট্রন গুলো সেটা কিন্তু অরবিট ত্যাগ করে, তারপরে কি হয়? এটা আয়নে পরিণত হয় বা চার্জ পার্টিকেলে পরিণত হয়। এবার যে কোনো পরমাণু, চার্জযুক্ত পরমাণুকে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে রাখা হয়, তখন সেটা যদি একটা বল অনুভব করে, তখন সেটাকে আমরা এজ এ আধান হিসেবে বিবেচনা করবো, তাই না? এবার এই আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে ধনাত্মক আধান, আর একটা হচ্ছে গিয়ে ঋণাত্মক আধান। কি কি? আধান হচ্ছে গিয়ে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান কাকে বলে আর ঋণাত্মক আধান বলতে এবার আধান, অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পদার্থকে তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে রাখলে সেটা অ্যাক্সিলারেট করবে বা একটা বল অনুভব করবে, তখন সেই ধর্মকে আমরা কি বলবো? তড়িৎ আধান। তখন সেটাকে আমরা তড়িৎ আধান হিসেবে বিবেচনা করবো। এবার তড়িৎ আধান দুই প্রকার আমরা দেখলাম, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। আচ্ছা, তাহলে এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান সেটা পুরোপুরি নির্ভর করে যে ইলেকট্রনের ঘাটতি বা আধিক্যের উপর। যদি কোনো পরমাণু বা যদি কোনো তড়িৎ পদার্থ কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা কি বলবো? এজ এ নেগেটিভ আধান বা নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান বলবো। আর যদি কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তখন সেটাকে বলবো আমরা ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বলবো। এবার বিষয় হচ্ছে গিয়ে যে এই আধানের আধিক্যের জন্য পদার্থের মধ্যে এমন এক ধর্মের পরিবর্তন মানে ধর্মের লক্ষ্য করা যায়, যার জন্য কি হয়? তার মধ্যে দিয়ে একটা এই তড়িৎ সঞ্চালিত হয় বা তড়িৎ সঞ্চালিত হয় বলতে পারো। সেই তড়িৎটাকে আমরা তড়িতাহিত বলা হয়। তখন ওই পদার্থকে আমরা তড়িতাহিত বলবো। দুটো বস্তুকে যদি ঘর্ষণ যখন করা হয়, দুটো বস্তুকে ঘর্ষণ করে তার মধ্যে দিয়ে তড়িৎ সঞ্চালিত হয়, হ্যাঁ। আর সেই তড়িতের জন্য আমরা তখন ওই বস্তুটাকে আমরা তড়িৎ আহিত বস্তু বলবো। এবার এই তড়িতাহিত বস্তুর ক্ষেত্রে আমরা দেখবো যে তড়িৎ হচ্ছে দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে গিয়ে তড়িৎ হচ্ছে গিয়ে দুই প্রকার, চলতড়িৎ আর স্থির তড়িৎ। আমরা এতক্ষণ যে তড়িৎ নিয়ে কথা বলছি, অর্থাৎ দুটো বস্তু ঘর্ষণের ফলে তাদের মধ্যে যে তড়িৎ সঞ্চারিত হচ্ছে এবং ওই বস্তুটা যে আহিত হচ্ছে, তখন সেই যে তড়িতের কথাটা আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি স্থির তড়িতের কথা বলছি। স্থির তড়িৎ কাকে বলে? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার ঘর্ষণ বলটা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ওই পদার্থটা আহিত অবস্থায় থাকবে আর কি, তার মধ্যে তড়িৎটা উপস্থিত থাকবে। ঘর্ষণ বল যখনই তুমি আবার কি করে, ঘর্ষণ বল যখন থাকবে না, ঠিক আছে, তখন কিন্তু আবার নিউট্রাল হয়ে যাবে, তখন কিন্তু তার মধ্যে কোনো তড়িৎ থাকবে না। অর্থাৎ এটা কিন্তু তাৎক্ষণিক একটা তড়িৎ বলতে পারো, স্থির তড়িৎটা, ঠিক আছে। অর্থাৎ যে পদার্থের মধ্যে দিয়ে সে তৈরি হয়েছিল সেই পদার্থে আবার শেষ হয়ে যায়। কিন্তু এই চলতড়িৎটা কি? এটা হচ্ছে যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, কারেন্ট, ঠিক আছে। এটা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গা এই পরিবাহীর মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু স্থির তড়িৎটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা আমরা নিয়ে যেতে পারি না, অর্থাৎ যেখানে সৃষ্টি হয়েছিল সেখানে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু চলতড়িৎটা তা না, আমরা একে পরিবাহীর দ্বারা কি করতে পারি? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের তড়িৎ। এই যে আধান কথাটা বললাম, সেই আধানের আমরা একক দেখব। তাহলে আধান তো একটা ভৌত রাশি আমরা পেলাম, তাহলে সেই আধানের এককটা কি হবে? না, আধানের একক হবে সিজিএস এ আধানের একক হচ্ছে গিয়ে তোমার স্ট্যাট কুলম অর ইএসি, স্ট্যাট কুলম। আর এসআই পইতে আধানের একক হচ্ছে গিয়ে কুলম। ওকে, এটাকে সি দ্বারা ডিনোট করা হয়, সি, কুলম। তাহলে এটা গেল আমাদের আধানের একক, সিজিএস হচ্ছে ইএসি, এসআই গেল কুলম। আধানের মাত্রা কি হয়? আধানের মাত্রা হয় গিয়ে আইটি, আইটি হয়ে গেল আধানের মাত্রা। আচ্ছা, এবার আসছি আমরা এই আধান সম্পর্কিত বিজ্ঞানী কুলম একটা সূত্র দিয়েছিলেন। কিরকম? তিনি বলেছিলেন, মনে করা যাক এই দুটো হচ্ছে স্থির বিন্দু আধান, Q1 ও Q2 হলো দুটো স্থির বিন্দু আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আর, মনে করো আর। তাহলে Q1 ও Q2 হলো দুটো স্থির বিন্দু আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো আর। এখন কুলম্বের সূত্র অনুসারে তিনি কি বলেছিলেন? তিনি যে সূত্রটা দিয়েছিলেন,
তিনি বলেছিলেন যে দুটি, এটা হচ্ছে গিয়ে আমাদের কুলম্বস ল, অর্থাৎ দুটি স্থির বিন্দু আধান দ্বয়ের আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ কথাটা আসছে কেন না, আকর্ষণ হচ্ছে এই কারণে যদি দুটো নেগেটিভ আধান হয়, এটাও ঋণাত্মক আধান এটাও ঋণাত্মক আধান, তাহলে কি হবে তাদের মধ্যে আকর্ষণ বল, এটা নেগেটিভ আধান এটা পজিটিভ আধান, তাহলে কি হবে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং কি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি হবে, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করবে, আবার যদি দুটোই যদি ঋণাত্মক আধান হয় তাহলে কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে তিনি বলেছেন যে দুটি স্থির বিন্দু আধান দ্বয়ের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে আর সে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তিনি কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব তিনি এই সূত্রটা দিয়েছিলেন। এই সূত্রটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখব কি বলেছিলেন তিনি। তাহলে ধরা যাক, আমরা ধরে নিয়েছি, ধরি Q1 ও Q2 দুটি স্থির বিন্দু আধান, স্থির বিন্দু আধান, স্থির বিন্দু আধান এই কারণেই বলা হচ্ছে কারণ স্থির বিন্দু আধানের জন্য এটা প্রযোজ্য। Q1 ও Q2 দুটি স্থির বিন্দু আধান এবং তাদের সমান F ধরে নিলাম এবং মধ্যবর্তী দূরত্ব সমান R, এটা আমি ধরে নিলাম। তাহলে ধরে Q1 Q2 দুটি স্থির বিন্দু আধান এবং তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে F এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আমি R ধরে নিলাম। এখন কুলম্বের সূত্র থেকে পাই, বাই দ্য ল অফ কুলম্বস কি পাই আমরা, F is proportional to 1 by F is proportional to Q1 Q2। তিনি বলেছিলেন যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F is proportional to Q1 ও Q2 কখন, যখন R স্থির। আবার F is proportional to 1 by R square কখন, যখন Q1 ও Q2 স্থির, অর্থাৎ Q1 Q2 একই পরিমাণ আধান, তখন কি হয়েছে F is proportional to 1 by R square। তিনি বলেছেন যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কুলম্বের সূত্র থেকে এটা আমরা পাই, বাই দ্য ল অফ কুলম্ব, এটা আমরা কুলম্বের সূত্র থেকে পাই। তাহলে F is equal to Q1, F is proportional to Q1 Q2 আর F is proportional to 1 by R square। তাহলে কুলম্বের সূত্র থেকে এটা আমরা যদি যৌগিক ভেদের সূত্র থেকে যদি বিষয়টাকে আমরা দেখি, যৌগিক ভেদের সূত্র থেকে পাই বলে লিখি, তাহলে আমরা কি পাবো, তার মানে আমরা পাবো F is proportional to Q1 Q2 by R square or F is equal to K into Q1 Q2 by R square, যেখানে K হলো গিয়ে কি, K হলো সমানুপাতিক ধ্রুবক। কিন্তু এই K এর মানটা আমরা দেখব, এই যে K সমানুপাতিক ধ্রুবকটা আমরা পেলাম, K যে সমানুপাতিক ধ্রুবকটা পেলাম তার মানটা কার কার উপর নির্ভর করে, এই K এর মানটা কিন্তু কার কার উপর নির্ভর করে, K এর মানটা কিন্তু আমাদের নির্ভর করে F Q1 ও Q2 এর উপর নির্ভর করে। এই যে K আমরা ধ্রুবকটা নিয়েছি সমানুপাতিক ধ্রুবক, তার মানটা কিন্তু আকর্ষণ বল, এই যে বলের মানটা এবং আধান দুটোর মানের উপর এবং তাদের দূরত্ব যে মধ্যবর্তী দূরত্ব তার উপর কিন্তু নির্ভর করে K এর মানটা। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে ওই আধান দুটো কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। আধান দুটো যে মাধ্যমে রাখা আছে সেটা শূন্য মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে, যে মাধ্যমে আধান দুটো রাখা আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের K এর মান। সেজন্য K এর আমরা সিজিএস মানটা পাবো কি, K এর সিজিএস পরিতে K এর মান পাবো আমরা, সিজিএস পরিতে K is equal to 1 হয়, তখন আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, F is equal to Q1 Q2 by R square। তখন আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, F is equal to Q1 Q2 by R square দাঁড়ায় এটা। তাহলে এইটা হচ্ছে গিয়ে কুলম্বের সূত্রে গাণিতিক রূপ, অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয়। এবারে কিন্তু আমরা আসবো কিসে, তড়িৎ বিভব, তড়িৎ বিভবের কনসেপ্ট দেখবো।
তড়িৎ বিভবের কনসেপ্টটা যদি আমরা দেখতে যাই, তাহলে কি হয় না, কোনো পরিবাহী যদি তড়িদাহিত হয় তাহলে সে কি করতে পারে, অন্য পরিবাহীকে সে তড়িৎ দিতে পারে, আবার অন্য পরিবাহী থেকে তড়িৎ নিতেও পারে। কোনো পরিবাহী যদি তড়িদাহিত হয় সে তাহলে কি করে, অন্য কোনো পরিবাহীকে তড়িৎ সে দিতে পারে, আবার অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতেও পারে। তার মানে কনসেপ্টটা হচ্ছে এরকম, একটু বিষয়টা বুঝতে হবে যে দুটো পাত্র আছে, মনে করো জলের পাত্র, এ আর বি, দুটো জলের পাত্র আছে মনে করো। এখন এই জলের পাত্র দুটো কিন্তু সম উচ্চতায় আছে, অর্থাৎ দুটো পাত্রর কিন্তু উচ্চতা সমান, উচ্চতার কোনো পার্থক্য নেই। তাহলে এখন কি বলতো, এই পাত্র থেকে এই পাত্রে যদি আমি কোনো পাইপ লাগিয়ে জল যদি আমি এই পাত্র থেকে এই পাত্রে যদি আমি কি করি, স্থানান্তর করি, তাহলে করতে পারবো? মানে ন্যাচারালি কি করতে পারবো? পারবো না। হ্যাঁ পারবো, একটা টাইম যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স লাগাই, এখানে কোনো মোটর লাগিয়ে দিলাম, বা কোনো জেনারেটর লাগিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারি, এখান থেকে এখানে জলটাকে স্থানান্তর করতে পারি, কিন্তু উইদাউট অ্যাপ্লাই এনি এক্সটার্নাল ফোর্স। আমরা কোনো এক্সটার্নাল ফোর্স না লাগিয়ে, কোনো এক্সটার্নাল কাজ না করিয়ে যদি আমরা কি ন্যাচারালি চাই, তাহলে কিন্তু এটা হবে না, কারণ তাদের উচ্চতা পার্থক্য নেই। এবার আমি যদি এটাকে একটু কি করতে পারি, আমি পাত্র বি যেটা পাত্রটা আছে সেটাকে আমি একটু উপরে রেখে দিলাম, যত সামান্য একটা উপরে রেখে দিলাম বি পাত্রটা। তাহলে এবার কি হবে, তাহলে কিন্তু আমি ইজিলি কি করতে পারি, অর্থাৎ এখন আমরা বলতে পারি যে বি পাত্র এ পাত্র উচ্চতা পার্থক্য হয়েছে, তার মানে কি বি পাত্র থেকে বি পাত্র কি করতে পারে, অন্য কোনো পাত্রকে সে কি করতে পারে, জল দিতে পারে, আবার এ পাত্র কি করতে পারে, অন্য কোনো পাত্র থেকে জল নিতে পারে, মানে উচ্চতা পার্থক্য আছে, অর্থাৎ বি পাত্র থেকে সে জল নিতে পারে, আবার বি পাত্র এ পাত্রকে জল দিতে পারে, অর্থাৎ উচ্চতা পার্থক্যের জন্য কি হলো, জলের স্থানান্তরটা ঘটছে। সিমিলারলি এই বিভব পার্থক্যের জন্য কি হয়, আমাদের তড়িতের স্থানান্তর ঘটে। যেমনটা দেখলে যে উচ্চতা পার্থক্য যেমন জলের স্থানান্তর ঘটলো, সিমিলারলি আমাদের তড়িৎ বিভবের জন্য আর কি, বা বিভব পার্থক্যের জন্য কি হয়, আমাদের স্থানান্তর ঘটে। তাহলে আমরা বিভব, কোনো বস্তু যদি কি হয় আধানের আধিক্য লক্ষ্য করা যায়, তাহলে সে কি করতে পারে, কোনো বস্তুকে সে আধান দিতে পারে, আবার আধান নিতেও পারে, বা তড়িতায়িত হলে সে কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে, আবার তড়িৎ সেখান থেকে নিতেও পারে। তার মানে এবার আমরা বলতে পারি যে এই বিভব হচ্ছে গিয়ে কত প্রকার জানো তো, এই বিভব কিন্তু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে গিয়ে উচ্চ বিভব, একটা হচ্ছে গিয়ে নিম্ন বিভব। উচ্চ বিভব আর নিম্ন বিভব। উচ্চ বিভব কাকে বলে না, উচ্চ বিভব বলতে বোঝায় যদি কোনো তড়িতায়িত বস্তু বা কোনো বস্তু বা কোনো পদার্থ, তড়িদাহিত কোনো পদার্থ যদি ধনাত্মক, মানে প্রচুর পরিমাণে যেখানে সেখানে ধনাত্মক আধান জমা থাকে, তখন সেটাকে আমরা উচ্চ বিভব বলি। আর যদি কোনো তড়িদাহিত বস্তু সেখানে যদি প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান জমা থাকে, তখন সেটাকে আমরা নিম্ন বিভব বলি। ঠিক আছে, এবার বিভব পার্থক্যটা কি, দেখো বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয় এটাকে ইংরেজিতে, পোটেনশিয়াল। বিভব পার্থক্য হচ্ছে গিয়ে দুটো সমজাতীয় আধান বা বিপরীত জাতীয় আধানগ্রস্ত কোনো পদার্থ, দুটি সমজাতীয় আধানগ্রস্ত বস্তু বা দুটি বিপরীত আধানগ্রস্ত দুটি বস্তু কি হয়, যদি তাদের মধ্যে যে বিভবের যে পার্থক্য লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলবো বিভব পার্থক্য। এটা নর্মালি একটা বিভবের ধারণা থেকে বললাম, কিন্তু যদি এটাকে আমরা কার্যের ধারণা থেকে বলতে যাই, দুটো সংজ্ঞা হয়, একটা কার্যের ধারণা থেকে, কার্যের ধারণা থেকে যদি আমরা বলতে যাই বিভবের সংজ্ঞা, তাহলে কি হবে না, অসীম দূরত্ব থেকে, মনে করো এটা একটা অসীম দূরত্ব থেকে, এটা একটা আধান, মনে করো পজিটিভ আধান, অসীম দূরত্ব থেকে কোন একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট একটা, এখানে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হয়েছে মনে করো, ঠিক আছে, তাহলে এই রিজনে একটি একক ধনাত্মক, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে আনতে এমনি এমনি তো আসবে না, এক্সটার্নাল অজ্ঞান করতে হয়। একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকে ওই বিন্দুর আমরা কি বলবো, তড়িৎ বিভব বলবো। ওকে, তাহলে এটা কার্যের ধারণা থেকে আমাদের বিভব পার্থক্য বলতে পারি, অর্থাৎ একটি একক অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু আনতে যে পরিমাণ কার্য করতে হয়,
তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, অর্থাৎ মনে করো কিরকম বিষয়টা একটু খেয়াল করো, যে মনে করো যে অসীম দূর থেকে একটি প্লাস কিউ একটা আধান, এই আধানটাকে আনতে আমাদের কৃতকার্য করতে হচ্ছে ডাব্লু। মনে করো তাহলে প্লাস কিউ আধানকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু আনতে আমাদের কৃতকার্য করতে হচ্ছে ডাব্লু। সেক্ষেত্রে আমাদের ওই বিন্দুর বিভব পার্থক্য কি হবে, ভি ইজ ইকুয়াল টু হয় কি ডাব্লু বাই কিউ কার্যের সংজ্ঞা থেকে, অর্থাৎ একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়েছে সেটা হচ্ছে বিন্দুর বিভব। তাহলে এখান থেকে বিভব আমরা পেয়ে গেলাম। এবার বিভবের একক কি বলতো, বিভবের একক হচ্ছে গিয়ে যদি আমরা সিজিএসে দেখি, এসআই হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ভোল্ট, ভোল্ট বলা হয়। আর সিজিএসে কি বলা হয়, সিজিএসে বলা হয় স্ট্যাট ভোল্ট। ওকে, স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বলা হয় সিজিএস। এবার এর মাত্রাটা কি হয়, বিভবের মাত্রাটা কি হয় না, আমরা কার্যের মাত্রা কি পাবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা আমরা কি রেখেছিলাম আইটি, এটাকে আমরা কি করব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 হচ্ছে মানে 3 আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে গিয়ে বিভবের মাত্রা। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের বিভব। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও কমেন্ট করে, এবং চ্যানেলটাকে খুব দ্রুত তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু শিখবো। আজকের মতো এটাই, সবাই ভালো থেকো।